যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। অনেক সময় মানুষ পরিস্থিতির কারণে যুদ্ধ করতে বাধ্য হয়। বা তাইলে আমরা পরিস্থিতি বদলাই, কিন্তু অন্যায়ের সাথে আত্মশ্রয়। আর কোনো কথা বলবি না এই বিষয় নিয়ে। এই সংসারে আমি আর কাউরে বিশ্বাস করি না। এখন থেকে এই সংসারের সবাই আমার সন্দেহের নজরে থাকবো। এই, তুই যদি আমার বিয়ে করিস তুই আমার কি খাওয়াবি? হ্যাঁ, তোর ওই হ্যাকিং করা পাসওয়ার্ড নাকি ভাইরাল হওয়া ভিডিও এসব খাবি? পাগল একটা, সেই পাগলটা কিন্তু জীবনের রিস্ক নিয়া। আরে রাগ তো কইতে তুই, সে জীবনের রিস্ক নিয়া তার রাজসাক্ষী হইতে রাজি হয়েছে। কি? হ্যাঁ, দক্ষিণের বনেতে ঘটনাটা ঘটছে হ্যাঁ, সেটা তো হ্যাকারও নিজের চোখে দেখছে। আর এই কথারে আমাদের পুলিশ অফিসার বিদ্যুৎ ভাই স্যার সে কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছে। এখন যদি হ্যাকার কোর্টে যাইয়া ঠিকঠাক মতো সাক্ষীটা দিতে পারে, তাইলে কিন্তু নয়ন ভাইয়ের মুক্তির পথ আমরা খোলাসা করতে পারবো। হ্যাঁ কারো তুই আমার এসব কোথায় গেলি? কইতে চাইছিলাম, অনেকবার মন চাইছে তোরে কই, কিন্তু আর মানা আছিল। তাছাড়া বুকের ভিতরে যারা পালছি আমার লাগে ঝামেলা পড়ুক এটা চাই নাই। হ্যাঁ ঝামেলা, পাগলটা কিন্তু ঠিক কথাই কইছে। ঝামেলা শেষ নাই। যারা আসল অপরাধী তারা যদি ঘুণাক্ষরও টের পায় আসল সাক্ষী সে দিব, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে আর খুন করে পালাইতে পারে। এ কথা সে জানে, পাগলটা জানে, আমরা কইছি। কিন্তু ওর কথা একটাই, নয়ন ভাই আমগো নিজেকে মানুষ, নয়ন ভাই আমগো ভালোবাসার মানুষ। নিজের জীবনের বিনিময় হলেও নয়ন ভাইয়ের জীবন আমরা রক্ষা করব। চিন্তা কর। হ্যাঁ কারো তুই ভয় পাইতেছস না? হ্যাঁ, হয়তো একটু পাইতেছি। তুই নয়নবার প্রতি যে অন্যায় হইতেছে না, অন যদি আমি চুপচাপ বসে থাকি আমি আমার নিজের লগে অন্যায় করে ফেলব। সবসময় মনে হইতো তুই শুধু ফাইজলামি করিস, কিন্তু আজকে মনে হইতেছে আমি তো সবসময় ভুল বুঝছি। তোর আমি ঠিক মতো চিনিই নাই। তাইলে এখন আর আমার প্রতি রাগ নাই? হ্যাঁ, রাগ একটু কমছে, কিন্তু পরীক্ষার ফল কিন্তু এখনো বের হয়নি। যাক যাক, এইবার মনে হয় আমাকে হ্যাকারু লাইফে আপডেট আসতেছে। কি রে হ্যাকারু, পুরুষ মানুষ হয়ে জন্ম নিছুস, দায়িত্বশীল হতে হইব না? শিয়ারে কি একা একা অন্ধকারে হেঁটে যাইব? যা ওরে আগে দিয়া। জি দিতেছি ভাই। যাক, মনে হইতেছে একটা ভালো কাজ করতে পারলাম। ভালো কাজের তৃপ্তি আলাদা।
আচ্ছা আপু, তাহলে আজকে যাই। অনেক রাত নিয়ে গেছে একান্ত যাবি জিনিস বের করে তো দিকে আবার দিয়ে আসো। আরে না আপু, এইটুকু রাস্তা, আমি কি ছোট মানুষ না, আমি একটুও ভয় পাই না, এর থেকে হেনে যাবো। তুই ভয় পাস না সেটা আমি জানি, কিন্তু সময় তো ভালো না, তুই সাবধানে থাকাই থাকো, গ্রামের অবস্থাও ভালো না। উফ হইছে, তুমি নিজের খেয়াল রাখো, ঠিক আছে? থাকো। শোন না, রিয়ার মানসিক অবস্থা তো ভালো না, ও ব্যবসাটা শুরু করছে মাত্র, এর মধ্যে আমিও সময় দিতে পারতেছি না, তোর ভাইও তো নাই ওর পাশে, তুই তো ওর বেশি করে সময় দিস, বুঝ নেই তোর মানসিক ভালো শক্তি দেয়। তুমি টেনশন করো না, ঠিক আছে? আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন, তুমি একটু নিজের খেয়াল রেখো, যাইতে থাকো। শোন না, আবার কি? চাচির দিকে খেয়াল রাখিস, একটা মাত্র ছেলে, এই অবস্থায় তার তো কোনো অবস্থা ভালো থাকবে না। এ বাবা জি, এখনো তুমি বউ হও নাই, তাতে এত টেনশন। হয়েছে অনেক ক্লাস হয়েছে, যা বাড়িতে যা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো নাই চাচা, শুনছেনই তো নয়ন ভাইরে পুলিশ ধরে নিয়ে গেছে। শুনছি। আমার ভাই কিছু করে নাই চাচা, সে নির্দোষ, কেউ ইচ্ছা কইরা তার এরকম করে ফাঁসাইছে। মা, কে দোষী কে নির্দোষ সেটা তো আইনের কাজ। নাইনি যদি ভুল মানুষটা উঠায় নিয়ে যায় চাচা, তখন ভুল হলে ঠিক হইব। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। খালি চেষ্টা করবেন চাচা, একটা নির্দোষ মানুষের আমি ধরে নিয়ে গেল, এটা তো একটা বিচার হওয়া উচিত। কোন আমি তো এখন আর এর চেয়ে বেশি কিছু করতে পারুম না। বাবা, কি রে মা? চাচা আমি আজকে যাই, আর নয়ন ভাই যদি সত্যি নির্দোষ হয়ে থাকে তাই দিন সত্যি বাইর হব। আপু যাই আমি আসতে। সাবধানে যাইস, আর বাড়ি থেকে একটু খবর দিস, ইনশাআল্লাহ। আল্লাহ ভালো করুক। ঠিক আছে স্যার, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া, ও রিয়া, রিয়া, কি মা? রিয়া তো এখনো আইলো না রে, কত সন্ধ্যার মধ্যে চলে এখনের কথা ছিল। আমিও সেটাই ভাবতেছি, ওর তো এতক্ষণে আয়া পড়ার কথা ছিল। আমি না একদম চিন্তা করতে পারি না এইসব, আমি এসব চিন্তা করতে গেলে আমার বুকটার মধ্যে ধরপড় করা শুরু করে। আল্লাহ আমার একটার পর একটা বিপদ দিয়েই রাখছে। আহা মা, তুমি এত চিন্তা করো না তো, হয়তো সামিয়ার লোকে কথা কইতে কইতে দেরি হয়ে গেছে। আয় আয় বাবা আয় আয়। আমি তো ভাবছিলাম যে ঘুমাই গেছে। কি কস এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? দেখছো, মুখ দেখে একটা কথা কই, চিন্তা করেন না তো, এত টেনশন করার কিছু নাই। টেনশন না করে কি থাকা যায় রে বাবা? আমার একটা মাত্র পোলা, আমার পোলাটা জেলে পচতেছে। চাচি, আপনি হলেন এই পরিবারের মূল স্তম্ভ, আপনার তো ভাঙ্গা পড়া চলবো না। শোনেন, আমরা নয়ন ভাইরে একা ছাড়তেছি না, যেইভাবে হোক আমরা তার জেল থেকে ছাড়া আনুমি আনো। তোমরা কিছু খবর পাইছো নাকি? খবর মানে ওই এসআই বিদ্যুৎ স্যার আছে না, হের লগে আমগো অনেকক্ষণ ধরে কথা হয়েছে। কি করলো রে বাবা বিদ্যুৎ? না, বিদ্যুৎ স্যার কইছে যে সে মামলাটারে উপরে দেখতেছে না, সে গভীর ভাবে এই মামলার পর্যবেক্ষণ করতেছে। তো তার কথা শুনে একটা জিনিস মনে হইলো, মনে হইতেছে এই মামলার ভিতরে গভীর কোনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে, অবশ্যই আছে। তাছাড়া সে কইল না যে সত্য সত্যই, সত্য কখনো ধামা চাপা দিয়ে রাখা যায় না। একটু সময় লাগতেছে, কিন্তু একদিন না একদিন এর ভেতরের যে রহস্য উদ্ঘাটন করবো সে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিদ্যুৎকে ভালো রাখুক। আমার পোলাটা নির্দোষ, কেউ জানুক বা না জানুক
উপরে আল্লাহ তো জানে। আল্লাহ তুমি আমার পোলাটারে হেফাজতে রাখো। চাচি, পুলিশ একা না, আমরাও কিন্তু পয়সা নাই। কিন্তু তোমরা কি করবা? আমরা অলরেডি মানুষজনকে বোঝানোর চেষ্টা করতেছি। তাছাড়া সবাই তো ভালো করে জানে নয়ন ভাই মানুষটা কেমন। দরকার পড়লে নয়ন ভাইয়ের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়বে। আমরা মিটিং করব, মিছিল করু, হ্যাঁ মানববন্ধন করব, স্লোগানে স্লোগানে সারা এলাকা ভরায় দেবো আমার ভাই তোমার ভাই, নয়ন ভাই নয়ন ভাই, নয়ন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। খুব ভালো আইডিয়া। শোনো, তোমার একটা কথা কই। তোমরা মনে করতেছো এই লড়াইটা খালি নয়ন ভাইয়ের না, এই লড়াইটা হচ্ছে সত্যের। আল্লাহ তোমাকে ভালো করুক রে বাবা। তোমাকে এই কথা শুনে আমার বুকটা আমি একটু হালকা করতেছে। কিন্তু তোমরা সাবধান থাকবা, যারা এই ষড়যন্ত্র করতেছে তারা কিন্তু খুব ভয়ঙ্কর মানুষ। এখন তো আর ভয় পাইলে চলবো না বই। নয়ন ভাইয়ের লগে ওটা বসা করতে করতে একটা জিনিস আমার ব্রেনটে সে ঢুকাইতে পারছে, সেটা হইলো অন্যায়ের সামনে কখনো মাথা নোয়াইতে নাই। অন্যায়ের সামনে যদি মাথা নোয়ায় তাহলে অন্যায় মাথা উঁচা করে খাড়ানোর চেষ্টা করবো। নয়ন ভাই আমাকে লেগিয়া কি না করছে, আর আজকে নয়ন ভাইয়ের বিপদে আমরা কেমনে খাড়াই থাকি কও তো? আমার পোলা ঠিকই মানুষ চিনছিল, আর এই জন্যই তোমরা সবাই পাশে আছো। আজকে নয়ন ভাই তোমার কথা শুনলে অনেক খুশি হইতো। খুশি তো হইবই। ও ভালো কথা, বিদ্যুৎ স্যার আর একটা কথা কইছে। হ্যাঁ কইছে আমগো যখনই লাগবো সে আমগো ডাকবো। আমরাও কইছি স্যার আপনি কোনো চিন্তা করেন না, যখন লাগে ডাকবেন, আমরা আসুন। যতবার আমাকে ডাকবো আমরা ততবারে যাবো। নয়ন ভাইয়ের জেল থেকে মুক্ত না করা পর্যন্ত এক মুহূর্তের জন্য আমরা পিছপা হবো না। ইনশাল্লাহ। সত্যি তোমাকে দুইজনের দেখে মনে হইতেছে খুব তাড়াতাড়ি একটা ভালো খবর শুনুন। ওরিয়া কই টিয়া তো এখন আইলো না রে। আচ্ছা দাঁড়াও, আমি আরেকবার ফোন দিই, দেহর ফোনে পাওয়া যায় কিনা। চাচি, আমরা দুইজন মেন রাস্তায় যে দেখে আসি। যেহেতু এখন বিপদ একটা চলতেছে, বিপদের সময় তো আরো বিপদ বাড়ে। এই সময় একা একা আসা ঠিক হবো না। আমার মনে হয় রাস্তায় যাইয়া একটু খোঁজ নেওয়া দরকার। হ্যাঁ, আমারও মনে হয় তোমরা গেলে আমরাও একটু নিশ্চিন্ত হব। আমরা যাইতেছি, আর ওরা যদি পাই তাহলে বাড়ির গেট পর্যন্ত দিয়ে যাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। চাচি যাই, কোনো চিন্তা করি না। তোমরা সাবধানে যাও। হ্যাঁ মজরু ভাই, একটু ব্যস্ত ছিলাম, বলুন। বিরক্ত করলাম না তো? না না, বলুন। আমি কেসের ফাইলে দেখছিলাম। নয়নের মামলার কি খবর, মানে কোনো অগ্রগতি টগ্রগতি হয়েছে? এই জন্যই আসলে ফোনটা দিচ্ছি আপনার জানার জন্য। দেখুন মজনু ভাই, আমি এই কেসটা খুবই কেয়ারফুলি ইনভেস্টিগেশন করছি। একটা ছোটখাটো তথ্য বাদ দিচ্ছি না, কারণ শুরু থেকেই কিছু কিছু জায়গায় আমার খুবই সন্দেহ হচ্ছে। তাহলে আশা আছে না? আশা আছে, কিন্তু শুধুমাত্র তদন্ত দিয়ে হবে না। মানে? দেখুন, আমি ইনভেস্টিগেশন করে এভিডেন্স কালেক্ট করতে পারি, সত্যের খুবই কাছাকাছি যেতেও পারি, কিন্তু আদালতে সেসব প্রমাণ করার জন্য একজন দক্ষ উকিল লাগবে। মামলাটা আদালতে লড়তে হবে, আর সে দায়িত্ব একজন ভালো আইনজীবীর। না না, আমি অবশ্য সেই চেষ্টা করতেছি, কিন্তু কেমন উকিল ধর্ম এটা আমি বুঝতেছি না। বুঝতে পেরেছি মজনু ভাই, কিন্তু এখন তো আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? এই মামলার পেছনে অনেক বড় একটা নেটওয়ার্ক কাজ করছে বলে আমার সন্দেহ। তারা খুবই শক্তিশালী, তারা যে কোনো মূল্যেই হোক তাদের উদ্দেশ্য সফল করবেই। বড় নেটওয়ার্ক মানে আন্ডারওয়ার্ল্ডের কেউ কি? অনেকটা সেরকমই, তবে আমি এখনো নিশ্চিত না, তাই এর চেয়ে বেশি কোনো কিছু বলছি না। কিন্তু মজরু ভাই, তদন্তে যেসব বিষয় সামনে আসছে তাতে আমার কাছে মনে হচ্ছে সাধারণ কোনো মানুষ এসব ষড়যন্ত্র করেনি। একটা সংঘবদ্ধ চক্র এই কাজটা করেছে।
তবে কেউ না কেউ তো উস্কানিদাতা আছেই। এটা তো মহা বিপদ। কিন্তু ভাই মানে যে করেই হোক নয়নরে তো আসলে এই মিথ্যা মামলা থেকে বের করতে হবে। যদি প্রয়োজন হয় পানির যতটুকু গভীরে নামতে হয় আমার নামবো। আপনার প্রতি অনুরোধ, আমার একটু রাস্তাটা দেখাই দিয়ে প্লিজ। মজনু ভাই, আমি বুঝতে পারছি আপনি খুবই ইমোশনাল হয়ে গেছেন। দেখুন, আমিও চাই নয়ন থেকে মুক্ত করতে, কিন্তু এ ধরনের মামলায় আরও একটা সমস্যা হয়। আমারও এই ভয়টাই লাগতেছে, কিন্তু চেষ্টা করতে হইব না। চেষ্টা না করে তো বসে থাকা যায় না। একদম ঠিক, আপনি চেষ্টা চালিয়ে যান। আমি আপনাকে বেশ কিছু ভালো আইনজীবীর নাম এবং নাম্বার পাঠিয়ে দিচ্ছি, তাদের সাথে কথা বলে দেখুন। ভাগ্যে থাকলে কেউ না কেউ নয়ন ভাই কেসটা হাতে নেবে। থ্যাংক ইউ। আপনার উপকারের কথা মনে রাখবো। উপকারের কিছু নেই। একজন নির্দোষ মানুষকে যদি সত্যিই ফাঁসিয়ে থাকে, তাহলে তাকে বাঁচানো আমাদের দায়িত্ব। তদন্ত যতটুকু পারেন করেন, অসুবিধা নেই। আমি চাইতেছি আল্লাহ চাইতো মানে সত্যটা বাড়িয়া, বুঝছেন? ইনশাল্লাহ। আরেকটা কথা, এই কেসের ব্যাপারে বেশি মানুষকে কোনো কিছু বলার দরকার নেই। তদন্তের স্বার্থে গোপনীয়তা খুবই জরুরি। আপনার মতো সৎ অফিসার থাকলে আসলে মানুষ ভরসা করতে পারে, বুঝছেন? দোয়া করবেন। এখন রাখছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আইলি তাহলে তুই? হ্যাঁ, সামিয়ার কি অবস্থা রে? ও কেমন আছে? সামিয়া আপু ভালো নাই, তবে যতটা মনে করছি আমরা ভেঙা পড়ছে ঠিক ততটা ভেঙা পড়ে নাই। উল্টা আলো সবারই সাহস দিতেছিল, যে আমারই উল্টা সাহস কে বাথাই। ও এমন নিজের কষ্ট বুকে লুকায় রেখা সবারই সাহস দেয়। কিন্তু আপু জানো, আজকে না খুব অদ্ভুত একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমি যখন সামিয়াপুর বাড়ি থেকে বাইরে হতেছিলাম, ঠিক তখন আজমল চেয়ারম্যানের লোক আমার দেখা হইলো। আমি ভাইয়ের কথা তুললাম, আমি কইলাম যে আমার ভাই তো চাচা নির্দোষ। তো তখন না চাচার চেহারাটা কেমন জানি হয়ে গেল। কেমন? মনে হইলো যে উনি অনেক কিছু জানেন, কিন্তু কিছু কইতে পারলেন না। আমি যখন কইলাম যে ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তখন উনি বারবার চোখ ফিরে নিলেন। একবার আমার চোখে চোখ রাখলো না। আমিও ঠিক এই কথাটাই ভাবতেছি। কি? মানুষ যখন কোনো কিছুতে ধরা খায়, তখন অনেক সময় মুখ খুলতে পারে না, কিন্তু চোখে ধরা খায় যায়। আর উনি হয়তো এই মামলার ব্যাপারটায় কোনো না কোনো কিছু জানে, কিন্তু কোনো একটা কারণে এখনো মুখ খুলতে পারতেছে না। তার মানে কি ভাইয়ারে যারা ফাঁসাইছে তার সম্পর্কে কোনো ধারণা আছে? থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। আমাকে আন্দাজে সিদ্ধান্ত নিলে এখন ভুল হইব। এজন্যই তো আমি কই, আবেগে গা ভাসালে চলবো না। আমাকে সাক্ষী লাগবো, প্রমাণ লাগবো, মানুষ লাগবো। সারাটা জীবন ভাইয়া জাগলেগে কাম করছে এই গ্রামে, তাদের সবাইকে সামনে আনতে। তার থেকে সবচেয়ে বড় কথা, এসআই বিদ্যুতের তদন্তের উপর ভরসা রাখতে হবে। সত্য যদি চাপা না পড়ে, তাইলে একদিন না একদিন সব ঘটনা বাইর হইব। আপু প্লিজ এই নামটা মুখে আনিস না তো। এই যে তুই আবার শুরু করলি। যে মানুষটা যাই না শুনে আমার নির্দোষ ভাইটারে জেলে নিয়ে যাইতে পারলো, তার সম্পর্কে আমি কোনো অজুহাত শুনতে চাই না। দেখ টিয়া, তুই কিন্তু আবারও রাগের মাথায় বিচার করতেছস। একটা জিনিস কি জানোস? কি? আজকে বিদ্যুৎ কিন্তু বাসায় আইছিল। কি? যে মানুষটা যাই না শুনে আমার নির্দোষ ভাইটারে জেলে নিয়ে যাইতে পারলো, তার সম্পর্কে আমি কোনো অজুহাত শুনতে চাই না। দেখ টিয়া, তুই কিন্তু আবারও রাগের মাথায় বিচার করতেছস। একটা জিনিস কি জানোস? কি? আজকে বিদ্যুৎ কিন্তু বাসায় আইছিল। কি? মার লগেও কথা কইছে, আমার লগেও কথা কইছে।
আর এটাও কইছে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাব। হতাশ না হওয়ার প্রতিশ্রুতি দিছে। সত্যিই কইছে? তাইলে কি তোর লগে আমি মিথ্যা কথা কইতেছি? আমার কোনো লাভ আছে? তার মানে কি সে সত্যি সত্যি ভাইয়ের লেগে চেষ্টা করব? তার কথা শুনে তো আমার তাই মনে হয়েছে। ওরে বাপ রে বাপ, এতক্ষণ না তুই অনেক রাগ হয়ে আসিলি, আর যেই বললাম সত্যি চেষ্টা করতেছে একদম বরফের মতো কইরা গইলা পানি হয়ে গেছে। আপু তুই না যা। ও আমি কি, হ্যাঁ এমন বিদ্যুতের নাম শুই না কারো মুখে এরকম যদি লাল হয়ে যায় তাহলে দেখেন আমার কোনো দোষ নেই। আপু প্লিজ অন্য কথা কো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর খোঁচা দিব না তোরে, ঠিক আছে? আচ্ছা মা কই? মারে একটু আগে দেখছিলাম ঘরের ভিতরে যেতে, দেখ হয়তো নামাজ পড়তেছে, নাহলে চুপ করে বসে আছে হয়তো। আচ্ছা তাহলে আমি যাই, ভালো করে দেখা করে আসি। কিরে মা, তুই আইসিস? দেরি হইলো কেন? হ্যাঁ, ওর চিন্তায় আমার বুকের মধ্যে ধরপড় উঠে গেছে। আমি তো মনে মনে ভাবলাম যে আল্লাহ আবার কোনো দুর্ঘটনা ঘটলো নাকি। আরে না মা, ভয় পাইও না। সামি আপুদের বাড়ি গেছিলাম তো, মানে কথা কইতে কইতে একটু দেরি হয়ে গেছে। কত মা কেমন দেখলি? তানহা বাড়ি থেকে চলে যাওয়ার পর ওগো বাড়ির কি অবস্থা? আম্মা, তানহা যাওয়ানোর পরে ওই বাড়িটা অনেক ফাঁকা হয়ে আছে। সবাই কেমন চুপচাপ, কেউ কথা কয় না। সামি আপুর মুখেও হাসি নাই। ঘরটা দেখে এমন মনে হইতেছিল যে অনেক বড় ঝড় বইয়া গেছে। আল্লাহ একটার পর একটা বিপদ দিয়েই যাইতেছে। এই গ্রামের মানুষগুলা কি আর শান্তি হইব না? আরেকটা কথা আম্মা। কি কথা? আজ মুসাসের লগে দেখা হইলো। কি কইলো? প্রথমে তো স্বাভাবিক থাকারই চেষ্টা করলো, আমারে জিগাইলো আমি কেমন আছি, কিন্তু যখন আমি ভাইয়ার কথাটা তুললাম তখন কেমন জানি বদলাই গেল। বদলাই গেল মানে? আমি কইলাম যে ভাই তো নির্দোষ, তারে নিশ্চয়ই কেউ ফাঁসাইছে। তখন সে কইতাছে যে আইনের নিয়মেই নাকি তার বিচার হইব, যদি সে নির্দোষ হয় তাহলে সে মুক্তি পাইব। কেমন জানি কাঠকুট্টার জবাব ছিল। কিন্তু আম্মা, তার চোখের দিকে তাকায় আমার কেমন জানি লাগলো। মনে হইলো উনি অনেক কিছু জানেন কিন্তু কিছু কইতেছেন না। বারবার চোখ সরায় ফেলতেছিল, আমার চোখের দিকে তাকাইতেই পারতেছিল না। আমি জানতাম। কি জানতাম না? মানুষের মুখ মিথ্যা কইতে পারে, কিন্তু মানুষের চোখ কোনো দিন মিথ্যা কইতে পারে না। তুই যেই কথা বলি তাতে তো আমার মনের সন্দেহ তুই আরো বাড়াই দিলি রে মা। আম্মা, তুমি কি সত্যিই মনে করো আজমল চাচা কিছু জানতো? আমি জানি না কিছু, কিন্তু আমি একটা কথা জানি, যার যাই হোক আমার নয়ন কোনোদিন মানুষ খুন করতে পারে না। যে মানুষ নিজের ক্ষতি করে অন্য মানুষের উপকার করে, সে মানুষ কিভাবে আরেকটা মানুষের প্রাণ নেয়? আমার মা হয়ে এইটুক তো বিশ্বাস আমার সন্তানের প্রতি আমার আছে। আম্মা, ভাই নির্দোষ। আল্লাহর কসম, সত্যি দেখবা একদিন বাইর হইবই। তুমি এরকম ভাইঙা পড়ো না। না রে মা, আমি আর কানবো না। কানলে যদি মানুষ ছাড়া পাইতো তাহলে দুই চোখ দিয়ে আমি কাইন্দা নদী বহায় দিতাম। কিন্তু এখন বুঝছি কান্দন না, লড়াই করতে হইব। আমরা সবাই আছি আম্মা, আমরা সবাই দেখবা যে সবাই মিললে আমরা ভাইয়ারে ফেরত আনো। ঠিক কইছিস মা, আমি আর আমার পোলার জন্য চোখের পানি ফেলাবো না। আল্লাহর কাছে খালি দুই হাত তুললে দোয়া করবো আর জয় হওয়ার জন্য লড়ব। আল্লাহ যদি ন্যায় বিচার করে তাহলে আমার সন্তান আবার আগের মতো সম্মান নিয়ে মাথা উঁচু করে আমার ঘরে ফিরাই, ইনশাআল্লাহ। কি রান্না করবো আজকে রাতে? কি খাবো?
মায়ের হাতের খিচুড়ি। তাহলে খিচুড়ি খিচুড়ি এসব খাওয়ার কথা কইয়া মারে ভুলানো হচ্ছে না। না 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 না, তুমি তো আমার লক্ষ্মী মা, শোনা মামা। বাড়ির কথা খুব মনে পড়তেছে, তাই না? কেন যেন মনে হচ্ছে মা বাবা এবং আলাদা করে ভাবছি। তোমার এই সিক্স সেন্স পাওয়ারটা অনেক ভয়ঙ্কর। যতবারই তোমার অনুভব হয়েছে ততবারই সত্যি সত্যি কিছু না কিছু হয়েছে, হয়তোবা এখনো তেমনই হইতেছে। মানুষের মন যদি সত্যি কোথাও বুঝাইতে পারতো না, তাহলে এক্ষুনি আমি আমার মারে চাইতো তো চড়াইতো। কান্না, এখন আর এসব ভেবে কি লাভ? আচ্ছা তোমার একটা কথা বলি। বলো। আমি না কালকে একটু লুকায় লুকায় বাবা মায়ের দেখে আসতে চাইতেছি। কি কইলা? আরে বোরকা পরে যাবো তো, আমার কেউ চিনতেই পারবো না। আর আমি মার সাথে দুইটা কথা বলবো আর বাবারে এক নজর দেখে চলে আসবো। প্লিজ। হ্যাঁ, তুমি কি কইতাছে? যদি তুমি ধরা পড়ে যাও? আরে ধর তো পড়বোই না। আরে বাবা, তোমার আব্বা যদি তোমারে দেখা ফেলায়, সে যদি তোমারে আটকায় ফেলে আর ঘরবন্দি যদি করে ফেলে আর যদি বেরোতে না দেয়? শোনো, আমি বাবারে দূর থেকে দেখা চলে আসবো। আর আমি তো জানি না বাবা কখন কোন সময় কোথায় থাকে। প্লিজ, আমার কেউ চিনতেই পারবো না। আমি জাস্ট দেখা দূর থেকে দেখে চলে আসবো। প্লিজ মারু, যেন মারু। বাবারে না দেখে থাকতে খুব কষ্ট হইতেছে। কানহা, তুমি আমার মোবাইল দেয়া তোমার আম্মারে ফোন করে একটু কথা বল। না না মারু, সবকিছু কি আর ফোনে কথা কয়ে নিতে? ফোনে কথা কইলে কি আর মায়ের গন্ধটা পাবো আমি? মায়ের কাঁধে মাথাটা কি রাখতে পারবো? আমার মায়ের খুব ধরতে ইচ্ছে করতেছে মারু। ফোনে কথা বললাম এসব মিটবো না, ওরম শুধু বাইরে যাইবে। এইভাবে কাঁদতে দেখলে আমার নিজের খুব অসহায় লাগে। আমি কাঁদতেছি না মারু, তোমার চোখে দেখে আমি তোমার মনের ভাষা বুঝি পাই। আসো বলে আমি একটু সাহস পাই না। তুমি এখান থেকে বাইরে হইবে কেন? তুমি তো আসো, তুমি দেখো। আমি? হ্যাঁ, তুমি সবাই বলবা যে তানহাই নিয়ে আমি একটু বাইরে ঘুরতে বেরোতেছি। আর কই যাবো এটা জিগেলে কি কমু? এর আগের বার কত রাগ দেখেছে মনে নাই? বলবা মার্কেটে যাইতেছো আমার নিয়ে, আমার জন্য কেনাকাটা করবা। ঠিক আছে, দেখি। প্ল্যান তো সব আগে থেকে করে রাখছি। তোমার বউ একটু তো বুদ্ধিমান হইতে হয়, তাই না? কিন্তু তোমার এই বুদ্ধিটা না আমাকে ভয়ও পাওয়ায়। ভয় কেন হবো? তোমাকে হারানোর ভয়। এত সুন্দরী গুণবতী বউ পাও কি আমার কপালে শুভ? আপনি আবার কম কিসের? হ্যাঁ, আমার হিরো, আমার চিনি লাগবেন না। জানো, মানুষ কয় মানুষের ভালোবাসা নাকি মানুষের সাহসী করে, কিন্তু আমার ব্যাপারে তো উল্টো হয়েছে। মানে আগে না আমার জীবনে আমার কোনো চিন্তাই ছিল না, কিন্তু এখন আমার মনে হয় আমার তা না কি। তুমি আমার উপর বিশ্বাস রাখো, কিচ্ছু হইব না মারুফ। আমি শুধু মারা একটু জড়ায় ধরবো, বাবার একটু দূর থেকে দেখে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু একটা কথা, কি? তুমি যেইখানে যাবা আর যা ইচ্ছা করবা
সবসময় একটা কথা মনে রাখবো, আমার ভালোবাসা আর চেষ্টা সবসময় তোমার সাথে থাকবে। আপনাকে এখন আমার সাথে একটু থানায় যেতে হবে। গুগল হত্যা মামলায় আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মানে গুগল হত্যায় আমি? নয়ন ভাই, আমি বিশ্বাস করি আপনি নির্দোষ, কিন্তু আদালতের নির্দেশ অমান্য করার ক্ষমতা আমার নেই। তার কি বা করার ছিল? আইনের লোক, আইন মতোই তো কাজ করব। তবু যে কেন মানতে পারতেছি না। হ্যালো ইভা। কি রে বান্ধবী, তোকে বাড়িতে গেছিলাম আজকা, তোরে তো পেলাম না। হয় শুনছি বান্ধবী, আমি আবার গেছিলাম একটু সামিয়া আপুদের বাড়িতে, সামিয়া আপুরে দেখতে। বল, তোর খবর কি? খবর আবার কি? নয়ন ভাইয়ের জন্য চিন্তায় অস্থির হয়ে আছি। এত ভালো একটা মানুষকে এইভাবে বিপদে ফেললো। হ্যাঁ রে, একবার চিন্তা কর, কত বড় মিথ্যা সাজানো মামলা দিচ্ছে। ভাইয়ের জীবনে এরকম একটা দিন দেহ জীবনেও ভাবে নাই। আচ্ছা শুনি বা, আমি শুনলাম তুই নাকি তোর বাবারে ধরছিস নয়ন ভাই ব্যাপারে। তুই কেমনি জানলি? রিয়া আপু কইছিল। হটিয়া, আমি চেষ্টা করতেছি, বাবারে বারবার কইতাছি, নয়ন ভাই যদি নির্দোষ হয় তাহলে তারে বাঁচানোর লাগে যা করার দরকার সেটা তারে করতে হবে। আল্লাহ তোরে ভালো রাখুক বান্ধবী, এই সময় এই কথাগুলোই অনেক বড় কিছু। আচ্ছা, এই কেসের ইনচার্জ কে? তোর ওই বিদ্যুৎ সাহেব না তো? হ্যালো টিয়া, কি রে কথা কস না কেন? হরে সেই। তাহলে তো আর চিন্তার কিছু নাই, সে দেখবি কোনো না কোনো একটা উপায় বের করবো। উনি তো খুবই দায়িত্বশীল একটা মানুষ। চেষ্টা তো করতেছে, কিন্তু শুধু চেষ্টা করলেই হইব না। মামলা লড়তে হইব, প্রমাণ কালেক্ট করতে হইব, সাক্ষী কালেক্ট করতে হইব। সত্যটা আদালতে প্রমাণ করাটাই আসল কথা। হ, ঠিক কইছস। আমরা যেই যার জায়গা থাকার চেষ্টা করুম ইনশাআল্লাহ। যাই হোক, তানহার কি অবস্থা তুই তো কিছুই জিজ্ঞেস করলি না। তাই তো। আচ্ছা কো, তানহা কেমন আছে? ওই শয়তানিটা এখন ভালোই আছে। দাদি আর মা এখন এমন আদর করতেছে, মনে হইতেছে ও যেন এই বাড়ির বহুত আগের বউ। ভালো থাকুক, অনেক কষ্ট পাইছে মেয়েটা। কিন্তু তুই তো সামিয়া আপুদের বাড়িতে গেছিলি, ওইখানে কি খবর রে? খবর খুব একটা ভালো না রে, আজমল চাচা খুব রাইগা আছে। উল্টা সামিয়া আপু নিজেও খুব টেনশনে আছে। আমার তো মনে হইতেছে সামনে আরো বড় কোনো ধরনের ঝামেলা শুরু হইব। আল্লাহ না করুক, আর যেন কোনো রক্তারক্তি না হয়। আমিন। আচ্ছা টিয়া, এখন রাখি। তুই কোনো নতুন খবর পাইলে আমারে কিন্তু জানাস। তুইও জানাইস বান্ধবী, আর নয়ন ভাই ব্যাপারে যতখানি পারস চেষ্টা করিস। অবশ্যই, আমার এই বিষয়ে কিছু কইতে হইব না। রাখি, হ্যাঁ? এই অবস্থায় তার তো কোনো অবস্থা ভালো থাকবো। এ বাবা জি, এখনো তুমি বউ হও নাই, তাতে এত টেনশন?
জামাটাই সেদিন গায়ে ছিল আমার বাবার। আমি কতদিন কইছি যে বাবা একটা শার্ট কিন, আমারে কইছে মা এই জামাটা আমার অনেক পছন্দ, আমি এটাই পরবো। কিন্তু আমি তো জানতাম আমার পোলা কেন না করছে, কারণ ওই টাকাটা হয়তো নিজের সংসারে খরচ করব, না হয়তো কোনো অসহায় মানুষের হাতে তুলে দিব। আমার নয়নের খালি এটাই চাওয়া ছিল জীবনে। আম্মা, এই খাতাটার মধ্যে কত মানুষের কষ্টের হিসাব লেখা, কিন্তু আমার পাগলা পোলাটা জীবনে কোনোদিন নিজের কষ্টের কোনো কথা লেখে নাই। ছোটবেলা থেকে আমার নয়নের একটাই রোগ ছিল, অন্যায়ের প্রতিবাদ করা। কইতে পারোস আমার নয়নরে এইভাবে কেন কষ্ট দিল ওরা? কাইন্দু না মা, কাইন্দু না। জানোস টিয়া, নয়ন যখন ক্লাস 3-তে পড়ে তখন স্কুল থেকে এসে আমার কয় কি জানো আম্মা, আজকে স্কুলে না একটা বাচ্চা আর একটা গরিব বাচ্চারে মারতেছিল, আমি থামায়া দিছি। আমি শুনে রাগ হয়ে কইছি তুই আবার কেন এই ঝামেলার মধ্যে গেছস? আমারে কি কইছিলি জানো? আমারে কইতেছে আম্মা অন্যায় যে চুপ করে থাকে আল্লাহ তার জন্য অনেক রাগ হয়। সেই কালই হইল আমার পোলাটা সবসময় মানুষের বিপদে পাশে দাঁড়াইতো, আর সেইটাই সবচেয়ে বড় অপরাধ হয়ে গেল। না মা, এটা অপরাধ না, এটা গর্ব। আমার ভাই যদি আজকে অন্যায়ের সামনে মাথা নিচু করে বাঁচত তাহলে আজকে সে জেলে যাইতো না, কিন্তু তখন সে আমার ভাই হইতো না। তুমি একটা কথা মনে রাখো আম্মা, আমার ভাইরে কেউ আটকে রাখতে পারবো না। মিথ্যা মামলা দিয়া কেউ কাউরে বেশি দিন আটকে রাখতে পারে না। বিদ্যুৎ ভাই তদন্ত করতেছে, স্বামী আপু আমাদের পাশে আছে, মজুস আছে আমাদের পাশে আছে, আমরা সবাই আছি আম্মা। তখন দেখলে আমার গর্বে বুকটা ভরে যায় রে মা। তোরা 3টা ভাই বোন, তবু 3জনের চিন্তাধারা একেবারে তোর বাপের মতো। একটাই চিন্তা, সত্যের পক্ষে। আল্লাহ তুমি আমার কষ্টের ফল দিও, সত্যের জয় করো, আর আমার নয়নরে তুমি আমার বুকে ফিরে দিও। আমি তোমার লেগে শেষ পর্যন্ত লড়ুম, আর এই যুদ্ধ শুধু একা আমার না, আমাদের। আমি যদি বাবার সাথে পারি না উঠি নয়ন ভাই, কারণ তুমি একা না, তানহা আছে, মজনু চাচা আছে, সবাই নিয়ে একসাথে যুদ্ধ করবা। হ্যালো রিয়া, সামিয়া কেমন আছোস? কি মনে হয় তোর আমি ভালো থাকতে পারি? একদিকে তান্না বাড়ি ছাড়লো, আর এদিকে নয়ন ভাইকে পুলিশে ধরে নিয়ে গেল। বাড়িটা না একদম ফাঁকা লাগতেছে। আমাকে অবস্থাও ভালো না রে, মা তো পুরো চুপ হয়ে গেছে, কিছুই কয় না, আর সারাক্ষণ খালি কাঁদতেই থাকে। নয়ন ভাইয়ের চিন্তায় না সামিয়া কিচ্ছু ভাল লাগতেছে না। কিন্তু একটা কথা ভাবতেছি, এভাবে বইসা থাকলে তো চলবো না। রিয়া, আমিও সেই কথাই ভাবতেছি রে, কোনো একটা ব্যবস্থা তো নিতে হইব। শোন সামিহা, তবে তো অনেক মানুষ জানাশোনা আছে, তুই কি আমার ভাইয়ের লেগে একটা ভালো উকিলের ব্যবস্থা করে দিতে পারবি? এমন একটা মানুষ ব্যবস্থা কর যে মানুষটা ব্যাপারটারে গুরুত্ব দিয়া দেখব। আমরা তো আর ওরকম মানুষ চিনি না।
আমাকে এখন সত্যি একজন অভিজ্ঞ উকিল দরকার রে। তুই ঠিক কথা কইছস, আমি নিজেও না এটাই ভাবতেছিলাম। চাচা অনেক মানুষ চেনে, আদালতেও তার অনেক পরিচিতি আছে। আমি চাচারা আগেই কইছিলাম, আজকে আবার চাচা লগে কথা কইয়া দেখি। আমার মনে হয় আমি কথা কইলে চাচা অবশ্যই একজন ভালো উকিলের ব্যবস্থা করতে পারবে। আলহামদুলিল্লাহ, এই কথাটাই শুনতে চাইতেছিলাম বান্ধবী। নয়ন ভাই নির্দোষ, একটা ভালো উকিল পাইলেই সব ঘটনা সত্য বাইরেব। ইনশাল্লাহ আমরা নিজেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এই অন্যায়ের মামলায় নয়ন ভাই জেল খাটবো, এটা আমরা কোনোভাবে মানতে পারব না। আর সামিহা, আমাকে গ্রামীণ নারী উদ্যোগের অনেক লাইন ডিল করতে হইব, কিন্তু এই অবস্থায় কেমনে কি করুম কিচ্ছু বুঝতেছি না। তুই এত চিন্তা করিস না তোরিয়া, আল্লাহ যদি চায় নয়ন ভাই ঠিকই সহি সালামতে মুক্ত হইব। আর নয়ন ভাই তো কোনো অপরাধ করে নাই, কেউ তারে মিথ্যা আসামি বানায় তারপর অ্যারেস্ট করাইছে। সামিহা, তাও আমার কেন জানি ভয় করে, যদি আমরা সত্যটা বাইর করতে না পারি। আচ্ছা বান্ধবী, সত্যতা বাইর করতে না পারলে কি আমার নয়ন ভাইয়ের ফাঁসি হয়ে যাইব? ধরিয়া তুই যে কি কস না, এটা মিথ্যা মামলা, মিথ্যা মামলা খুব বেশি দিন টিকবো না। আর আমরা তো উকিল হলে ভালো উকিল ধরুম, আমাদের সাথে এসআই বিদ্যুৎ আছে, তারপর আমার চাচা আছে, তুই দেখবি খুব দ্রুত নয়ন ভাই ছাড় পাওয়া যাইব। আল্লাহ জানি তাই করে। ও আর একটা কথা, কোন আইডিয়া? তুই কি আজকে আমাকে বাড়িতে একটু আইতে পারবি? মানে আমরা সবাই একটু একসাথে বসি, মামলার কাগজপত্রগুলি দেখি, কে কি বিষয়ে কতটুকু সাহায্য করবো, এই সব কিছু নিয়ে তো একটু কথা বলা দরকার। আচ্ছা ঠিক আছে, আসুন একটু পরে চাচার লগে কথা কয়ে সরাসরি তোকে বাড়িতে চলে আসবো। ঠিকই বলছিস, একসাথে বয়ে কথা কলে একটা পথ পার হইব। তাহলে বান্ধবী তুই আয়, আমি অপেক্ষা করুম। আর শোন, টিয়ারে কইস ভাইঙ্গা না পড়তে, আর খালাম্মার মনে সাহস দিস। তুই যদি ভাইঙ্গা পড়স তাহলে তারা সাহস পাব না। চেষ্টা করতেছি বান্ধবী, আর তুইও নিজের খেয়াল রাখিস। ছাড়া বাকি কথা তো সাক্ষাৎ হইব তোর সাথে। আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ। তানহা, আরো তো ভয় কিসের? আমি শুধু মার একটু দেখতে যাবো। আরে তুমি বুঝতেছো না কেন? তুমি আর এবার একটু ভাবো না, এটা তো অনেক রিস্কি। মারুফ আমি জানি, কিন্তু মা আমার জন্য অনেকদিন ধরে কাঁদতেছে, আমারও খারাপ লাগতেছে, আর হাপুরও মন খারাপ। তাদের না দেখলে আমার বুকের ভিতরটা ফাইটা যাইতেছে। মারুফ, যদি কেউ চিনা ফেলে? চিনবো না, এই বোরকায় কেউ আমার চিনতে পারবো না। তবু আমি ভয় পাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না তো, আমি সাবধানে থাকি। দেখো, 15 মিনিটের বেশি জানি না লাগে, 15 মিনিট পরে তুমি এখানে চলে আসবে, ঠিক আছে? আর যদি 15 মিনিটের 1 মিনিট বেশি লাগে, আমি কিন্তু তোমার খুঁজতে চলে যাবো করে দিই। আচ্ছা 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 ঠিক আছে। কারোর সঙ্গে বেশি কথা বলবো না, ঠিক আছে? যদি কোনো সময় মনে হয় সন্দেহ লাগতেছে, তাহলে সাথে সাথে তুমি এখানে চলে আসবা। রিল্যাক্স, তুমি একদম টেনশন করো না, কেউ কিছু বোঝার আগেই আমি চলে আসবো, ঠিক আছে?
সোনা, আমার মানিক, আমার সোনা, আমার মাটারে আমি দেখতে পাইছি। আমি বই না গেলেও আমার কোনো আফসোস থাকবো না। মারে, ও মা, ওরা তোরে ভালো লাগছে? কোনো কষ্ট দেয় না তো? না মা, ওরা সবাই আমার অনেক আদর করে, শুধু তোমাদের জন্য আমার একটু খারাপ লাগে। এইভাবে আমার করে কাঁদেনি। আমি যাই নাই আপু, তোমাকে অনেক মিস করছি আমি। আমি জানি তুমি সুখে থাকলে আমরা সুখে থাকবো। আচ্ছা সব বাদ দাও, আগে বলো নয়ন ভাই কেমন আছে? চেষ্টা চলতেছে, বিদ্যুৎ ভাই, মজনু চাচা সবাই চেষ্টা করতেছে। আল্লাহ চাইলে নয়ন ভাই তাড়াতাড়ি বাইর হয়ে যাবো। তুমি আমার খবর দিও আপু, যেই খবরই হোক তুমি আমার জানাইবা। অবশ্যই জানাবো, তুই কোনো চিন্তা করিস না। কানা, ঘরে চল, মার হাতে 2টা ভাত খাবি। না মা, এখন খাওয়ার সময় নাই। এটা কেমন কথা? আমার কাছে আইসোস, মুখে কিছু দিবি না? মা, আমি তো আইছি তোমাদের দুইজন একটু দেখার জন্য, খাওয়ার জন্য না। আর রাস্তায় মানুষ দাঁড়ায় আছে, আমার যাইতে হইব। আর বাবা যদি টের পায়, তুমি বুঝতেছো কি হইব? ও একেবারে কিয়ামত কইরা ছাড়বো। মা আস্তে খ, বাবা শুনবো। মা, আমার একটু দূর থেকে দেখে যায়। না মা, একদম না, তোর বাবার রাগ এখনো কমে নাই। দেখলে যে কি করব আমি জানি না। সামনে যাবো না মা, শুধু দূর থেকে একটু দেখে যাবো। বাবারে না দেখে আমি যাইতে পারবো না। আচ্ছা, খুব সাবধান, তোর বাবাই পুকুর পাড়ে আছে, দূর থেকে দেখাই চলে যাবে, দেরি করবি না, ঠিক আছে? বাবা, আল্লাহ, মানুষের এমন পরীক্ষা কেন দাও তুমি, কেন দাও? বাবা, আমার একটু সময় দাও। একদিন আর লুকায় না, তোমার সামনে এসে আমি দাঁড়াবো। চল, বাবা দেখতে বিপদ এসে, চল চল চল। আমার আমার আশেপাশে যেন কেউ আসিল। তানহা, যতই দিন যাইতেছে নয়ন যে কিভাবে বাইর করবো সেটাই মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। শোন, সময় কোনোভাবে নষ্ট করা যাবে না, ঠান্ডা মাথায় আমাদের কাজ করতে হবে। চাচা, আপনি আমার যখনই ডাকবেন আমি আমু। আপনি আমার আদালতে যাইতে কইবেন আমি চলে যাবো, সাক্ষী দিতে কইবেন সাক্ষী দিমু। এখন আর আমি ডরাই না। মুখে তো কস ভয় পাস না, কিন্তু আদালতের নাম শুনলে তো দেখি গলা হুগায় যায়। এই ভাইরাল ভাই, না বুঝে কথা কই না তো, আমি আদালতে ভয় পাই না।
আদালতে যেটা ঘটে ওইটারে ভয় পায়। সিনেমায় দেখছি না, উকিলরা এমন প্যাস মারে, মানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝার কোনো উপায় থাকে না। এক্সপ্রেশন দেখে মনে হয় সত্যরে মিথ্যা বানাইতেছে, মিথ্যারে সত্য। আমি ওইটারে ভয় পাইতেছি, যদি আমি এমন একটা উল্টা উল্টা কিছু করে ফেলি। শোন, সত্যের উপর যে আছে তার ভয় পাওয়ার কিছু নাই। একটা কথা মনে রাখবি, মিথ্যার রাস্তা হাজারটা আর সত্যের রাস্তা একটা। আর ওই একটা রাস্তা ধরে আমরা হাঁটতে হবে। বস, মানুষজন কিন্তু এখন ভালোভাবে বোঝা শুরু করছে। দেখি তো বাজারে আসলেই তারা বলা বলি করে যে নয়নের মতো ছেলের পক্ষে এই কাজ কোনোভাবে সম্ভব না, এটা অন্য কিছু আছে। জনমত তো অবশ্যই গুরুত্বপূর্ণ রে, কিন্তু আদালতে সবচেয়ে বড় হইল প্রমাণ। তাই আবেগে কোনো কাজ হবে না, বুদ্ধি দিয়ে আগাইতে হবে। হ্যাঁ বস। ওরে বাবা রে, মহাবীর সাদেক সিদ্দিকী আইতাছে। আরে সাদেক সিদ্দিকী কই? সে তো রুস্তম। ও তো। আচ্ছা তুমি ভয় পাইতেছো কেন? তার সাথে কথা হয়েছে না, সে তোমারে মাফ করে দিছে, ধন্যবাদ দিছে, তারপরে এমন করতেছো কেন? বস যদি ঝামেলা করে। বস, এটা কোন লেভেলের খেলা হইলো? কাছে আসলো না, দূরে থেকে চলে গেল, আবার রাগও তো দেখাইলো না। চাচা, আমার মনে হইতেছিল সে কিছু একটা কইতে চাই, আবার না কই চলে গেল। আমার মনে হতেছিল ওর ডাক দেই, ডাক দিয়ে কথা কই। ডাকলেন না কেন? হ্যাঁ, ডাকা উচিত ছিল। ওটাকে আমার কইতে ইচ্ছা করতেছিল, দেখ যাওয়ার হয়ে গেছে, আমরা ভুইলা যাই, ভুইলা সম্পর্কটা আবার নতুন করে করি। মানে জীবনটা কয় দিলের ক, ভুল তো মানুষই করে, তাই বলে সম্পর্ক একবার শেষ হয়ে যাবো হয়? তাহলে বস ডাকলেন না কেন? সব কথা মুখে বললে হয় না, কিছু সময় লাগে। কত যে হয়, কতটা শুকানোর জন্য তো সময় লাগে, তাই না? জোর করে যদি মিল করায়, সেই মিল টিকে না। চাচা, আমার মনে হয় রুস্তম ভাইয়ের আগের মতো নাই, বদলাই গেছে। আমিও তাই মনে করি রে। আল্লাহ যদি মানুষের অন্তর বদলায় দেয়, এর চেয়ে অলৌকিক কিছু হইতে পারে না। বাহ, আলহামদুলিল্লাহ। তাই তো বস, আমরা আশা রাখতেই পারি ভাই বোনের মিল আবার আগের মতো হয়ে যাবে। অবশ্যই, দেহস না চারপাশে, সবাই পরে মাইনা নেয়, মুক্ত। আচ্ছা যাক, বাদ দে এই প্রসঙ্গ। এখন সবচেয়ে বড় কাজ হইলো নয়ন মুক্ত করা। এই কথাটা আপনি ঠিক কথা কইছেন কাকা। আমাকে আগে নয়ন ভাইরে মুক্ত করতে হইব। নয়ন ভাই গ্রামে নাই, গ্রামটা কেমন খাকা করতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ সত্যের জয় হবেই হবে। মুক্ত ইনশাল্লাহ আমরা একদিন করবো, নিশ্চিন্ত থাক, আমার ভরসা আছে। চল বাজার চল, টাকাবি? হ্যাঁ হ্যাঁ। আর তুই কি খাবি? তুই কি খাবি? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। বসে না, ঠিক হ্যাঁ। আপনি বসুন। আপনি বসুন তো। আপনি বসুন। বসেন। আচ্ছা নাও, তুমিও বসো। বিদ্যুৎ ভাই, কোনো খবর? খবর আছে, তবে সেটাকে ভালো বলা যাবে না। বিদ্যুৎ ভাই, কোনো খবর? খবর আছে, তবে সেটাকে ভালো বলা যাবে না। অন্তত এটুকু বলেন যে ভাইয়ের জামিনের কোনো আশা আছে? জামিনের বিষয়টা উকিলের মাধ্যমে আদালতে হবে।
তবে আমি তদন্তে নতুন কিছু তথ্য পেয়েছি। কি তথ্য? আমি এখন নিশ্চিত নয়ন ভাইকে কেউ পরিকল্পনা করে ফাঁসিয়েছে। আর হ্যাকারও জবানবন্দি সেই সাক্ষ্যই দেয়। আরও কিছু হিসাব মেলাতে শুরু করেছি। কি বলতেছেন? কিন্তু মনে রাখবেন, এই কথাগুলো যেন ঘরের বাইরে কেউ না জানে, কারণ প্রমাণ ছাড়া সন্দেহের কোনো মূল্য নেই। শত্রুপক্ষ যদি একবার বুঝে যায় যে আমরা ওদের দিকে আগাচ্ছি, তাহলে ওরা খুবই সতর্ক হয়ে যাবে। তখন প্রমাণ গায়েব করতে ওদের খুব একটা সময় লাগবে না। আমরা প্রমাণ খুঁজে আনু। আর তাছাড়া সামিয়া আছে, টিয়া আছে, গ্রামীণ নারী উদ্যোগের সবাই আছে, এলাকার মানুষও তো আমাকে পাশে দাঁড়াইবে। রিয়াপু, এই সাহসটাই দরকার। আরেকটা কথা, মজনু ভাই আজকে ফোন দিয়েছে। কি কইলো মজনু চাচা? এই কেস নিয়ে উনি কথা বললেন না, কিভাবে কি করা যায় এসব আর কি। আমি ওনাকে বেশ কয়েকজন ক্রিমিনাল লয়ারের নাম দিয়েছি। দ্রুতই যে কোনো একজনের সাথে যোগাযোগ করার কথা বলেছি। আলহামদুলিল্লাহ। আমি নিজেও এই কেসটার নথিপত্র লাইন বাই লাইন দেখছি। কিছু অসঙ্গতি পেয়েছি, সেজন্য আমার সন্দেহ আরো জোরালো হয়েছে। আমরা তাহলে এখন কি করতে পারি? ওই ঘটনার দিন যারা নয়ন ভাইয়ের সাথে ছিল তাদের তথ্য সংগ্রহ করছি। আর আপু, যারা অবৈধ কাজ করতেন, নয়ন ভাই বাধা দিতেন যাদের কাজে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আর ওইদিকে সূত্র মিলতে পারে। তাইলে আজ থেকেই আমরা কাম শুরু করব। বিদ্যুৎ ভাই, আপনি বহেন, আমি একটু চা বানাই নিয়ে আসি। আই তুই বল। না 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 আপু, আপনি কষ্ট করবেন না। কোনো কষ্ট না, এটা আমার দায়িত্ব। তুই সময় দে। টিয়া, এখন কি আমার উপর রাগ করে আছো? রাগ না, কষ্ট। জানি। জানেন আপনি, যেদিন আপনি আমার ভাইরে আমার চোখের সামনে এখান থেকে হাত করা পরে নিয়ে গেছিলেন, ওই দিন মনে হয়েছিল যে আমার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বাসী মানুষটা আমার বিশ্বাস ভেঙে দিচ্ছে। ওই হাত করা পড়ানোর সময় আমার নিজের হাতও কাঁপছিল টিয়া। তাহলে পড়াইলেন কেন? ওই যে, আমি মানুষ বিদ্যুৎ হওয়ার আগে একজন পুলিশ অফিসার। আইন আমাকে যে দায়িত্ব দেয়, আমি সে দায়িত্বই পালন করি। কিন্তু বিশ্বাস করো, দায়িত্ব পালন করা আর একজন মানুষকে অপরাধী ভাবা এক জিনিস না। আমি তো ভাবছিলাম আপনি হয়তো ভাইয়ারে অপরাধীই ভাবছেন। যদি তাই ভাবতাম, তাহলে কি বারবার এই বাড়িতে আসতাম? নিজের থেকে সময় বের করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কেসের তদন্ত করতাম? টিয়া, আমার ভালোবাসার কসম করে বলছি, যতদিন আমি এই কেসে আছি, এই কেসের একটা সত্য আমি লুকাতে দেব না। নয়ন ভাই নির্দোষ হলে তাকে নির্দোষ হিসাবে প্রমাণ করাই হবে আমার সবচেয়ে বড় চেষ্টা। আমি আপনারা অনেক ভুল বুঝছি। ভালোবাসায় ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু বিশ্বাসটা যেন মারা না যায়। আমি আর আপনার ফোন কাটুন না। কি? এই কথা আজকে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আব্বা,
কো আমি রাজি। কি রাজি? আব্বা, আমি আবার আগের মতো আমাকে সব ব্যবসার কাজকর্ম দেখুন। বাজার তুই আমাকে বাঁচাইলি, কি যে চিন্তার মধ্যে ছিলাম। কি ব্যাপার? বাপে পুতে মিল্লা কি হইতেছে? ওইটা তুই বুঝবা না, এটা বাপ পুতের কারবার। বাপে পুতের কারবার মানে? আমারে লুকায়া আবার কি শুরু করছেন আপনি? না না কিছু না, মারুফ কইতেছে আমার কাজ কামে একটু সাহায্য করবো। সাহায্য করব নাকি আবার সে আগের রাস্তায় নামবো? আমার পোলা যে এত কষ্টে ভালো পথে আসছে, সেই চেষ্টাটা কি আপনার ভালো লাগতেছে না মারুফের বাপ? আমি আমার পুতেরে কোনো অন্যায় কাজের সাথে আর জড়িত হইতে দিব না। যেই কাজের জন্য সারাক্ষণ আমার বুক ধড়পড় করে, সেই কাজে আপনি আমার পুরারে আর যুক্ত করতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হইলো হইলো, আগে কাজকর্ম শিখুক তারপর দেখা যাবে না। আমি আপনার সাথে কিন্তু এবার সত্য সত্যই বোঝাপড়া করব, বুঝছেন? কারণ আমি আপনার কথা একদম বিশ্বাস চাই না। আচ্ছা আচ্ছা, তুমি বেশি চিন্তা করো না তো। বাবা মারুফ, তুই কিন্তু আমারে কথা দিচ্ছিলি। আম্মা, আমি আমার কথা ভুলে যাই। আমার চুলায় ভাত না হইলে আজকে আপনার খবর করতাম। আমি তো কঠিন ভয় পেয়েছিলাম, তুই তো আমার জানটাই ফিরাই দিলি। চিন্তা করেন আব্বা, সব কিছু সময় মতন হলেই বুঝতে পারবে। আমি তো আসছি। তোর হইছে কি রে? তুই তো মন মরা এত টেনশন করতেছিস কি? করো নাকি? চাচু, আমার না আর কিছুই ভালো লাগতেছে না। নয়ন ভাইরে নিয়ে কিছুই আগাইতেছে না। দিন যাইতেছে আর আমরা খালি অপেক্ষা করে যাইতেছি। আরে বাবা, আমি এসআই বিদ্যুতের সাথে কথা করছি, সে আমারে একটা উকিলের নাম্বারও দিছে। আমি আজকেই ফোন করবো চিন্তা করতেছি। চাচু, এখন একটু ফোন দাও না। সেটাই ভালো হয় বস, ফোন দিয়ে কথা কল, তাহলে তো টেনশন খতম। আচ্ছা ঠিক আছে দাদা, এখন ফোন দিতেছি। আসসালামু আলাইকুম, আমি মজনু বলতেছি। ওই একটা মানে মার্ডার কেস আর কি, খুনের মামলার বিষয়ে আপনার একটু সাহায্য দরকার ছিল। ও হ্যাঁ, হ্যাঁ, অভিযুক্তের নাম হইল নয়ন, ওই রূপনগরে বাড়ি ওর। কি বললেন? ও পারবেন না? আচ্ছা রাখি। কি কই বস? সে কেস লড়বো না। কেন? তারা তো উকিল, তাহলে কেস লড়তে পারবে না কেন? সে তো বলতেছে এই কেসের পেছনে বলে অনেক বড় শক্তি আছে, তাই এই কেসে সে জড়াতে চাইতেছে না। আরে বাবা রে, সে না করতে চায় অসুবিধা নাই তো, উকিলের অভাব আছে। আমার 4-5 জনের নাম্বার আছে এখানে, ভালো ভালো উকিল। আরেকজনটা ফোন দিতেছি। দেন দেন, এটা ভালো হবে। আরে এত টেনশনের তো কিছু নাই, আরেকজনটা ফোন দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মজনু, রূপনগরের। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ওই নয়নের ব্যাপারটা আর কি, আপনি একটু কেসটা নিতে পারবেন? আপনার একটু সাহায্য দরকার, প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ। এই জন্য চাচু, কারণটা কি? কইল এই কেসের সাথে বলে রাজনৈতিক প্রভাব জড়িত।
আদালতের বাইরে অনেক খেলা হইতেছে, সে ছবি নিতে পারবো না। রে বাবা, তাহলে তো খেলা অন্য লেভেলে চলতেছে। সবাই যদি এমনি ভয় পায় তাহলে মানুষ বিচার পাইবো কেমনে চাচু? আমিও তো তাই ভাবতেছি রে। সামিয়া বনে এত ভয় পেও না তো। একজন উকিল ভয় পাইতে পারে, দুইজন পারে, তাই বলে সবাই? নিশ্চয়ই না, কেউ না কেউ তো অবশ্যই আগা আসবে। ভয় শুধু মানুষের না রে, কখনো কখনো মনে করে যে সিস্টেমও ভয় হয়ে যায়। চাচু, চাচু তাহলে নয়ন ভাই? আরে না রে না, অত সহজে হার মানুম না। তাহলে বস এখন কি করবে? আমি নিজে মুখ করব, সরাসরি যাবো, সরাসরি গিয়ে কথা বলবো, যারে প্রয়োজন হয় তার দরজা আমি নক করবো। ফোনে অনেক সময় অনেকে রাজি হয় না, সাহস পায় না। সরাসরি কথা বললে আমার বিশ্বাস কেউ না কেউ রাজি। চাচু, একটা কথা, সবাই যদি এমনি ভয় পায় তাহলে সত্যের পক্ষে দাঁড়াইব কে? একজন মানুষ যদি দাঁড়ায় সত্যের জন্য, সেই যথেষ্ট। একটা কথা মনে রাখিস, অন্যায় যত বড়ই হোক আর যত পাওয়ারফুলই হোক, সত্যের কাছে কিছু না। আমরা সেই দিনের জন্য ভাবতেছি। মারু, এগুলি শুধু কাগজ না, আমার 30 বছরের রাজনীতি, মানুষের বিশ্বাস আর সংসারের ভবিষ্যৎ লুকায় আছে। এটা ধর, এখানে সব ইউনিয়নের খাস জমির হিসাব, কোন জমি লিজে, কোনটা মামলায়, কোনটা সরকারের, সব লেখা আছে। একবার যদি ভুল করস, মানুষ সারা জীবন তোর দিকে আঙুল তুলব। আপনি চিন্তা করেন না আব্বা, যতদিন আমি বেঁচে আছি আপনার বিশ্বাস আমি নষ্ট হতে দেব না। শোন, এইটা হইল সরকারি রাস্তার টেন্ডার ফাইল। এটা খালি টেন্ডার না, টাকা না, আমাকে ইজ্জতের বিষয়। অনেকেই চাইব এই টেন্ডার ছিনায় নিতে, কিন্তু কেউ যেন ছিনায় নিতে না পারে। ইনশাল্লাহ আব্বা, আমি সর্বোচ্চ চেষ্টা করব। চেষ্টা না, এটা জিততেই হইব। নিয়মের মাধ্যমে, আইনের মাধ্যমে, কাগজপত্র সঠিক দিয়া এটা আমাকে জিততে হইব, কেউ যেন আঙুল তুলতে না পারে। নে, এটা রুস্তমের একটা ফোন দেই। জি চাচা, কন। শোন, তুই বাইরের কাজগুলি দেখিস, বাজার, মালামাল, লোকজনের সাথে যোগাযোগ, এগুলি তোর দায়িত্ব। আর মার উপরে আমি সবকিছু বুঝাই দিচ্ছি। জি চাচা, ঠিক আছে, কিন্তু চাচা আর কোনো দায়িত্ব দিবেন না? মারুপকে একা সব দায়িত্ব সামলাতে পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি এখন যে দায়িত্ব দিবেন সেটা আমি পালন করুন, সমস্যা নেই। চাচা, বুঝলাম আমি এখন আজমল চেয়ারম্যানের আত্মীয় হওয়ার পর থেকে আমার আর আগের মতো বিশ্বাস করেন না। দোষও দিতে পারি না, তবু কষ্ট তো লাগেই। কিরে, কথা কাছ থেকে? না চাচা, কিছু না। আব্বা, আমার একটু দেন তো। রুস্তম ভাই। আরে না মারুফ, তুমি আমার নিয়ে ভাইবো না। তুমি এখন অনেক বড় একটা দায়িত্ব পাইছো, এখন আর অন্য দিকে মন দিও না, অন্য কিছু ভাইবো না। ভাই, আপনি তো আমাদেরই মানুষ, তাই না? হ্যাঁ, আমি সব সময় থাকুম, আর বিশ্বাসও একদিন ঠিকই ফিরে নিয়ে আসুন। আর বিশ্বাস বিশ্বাস তো জোর করে আনা যায় না, কাজ দিয়ে অর্জন করতে হয়। ঠিক আছে রুস্তম ভাই, রাখি। আল্লাহ হাফেজ।
শোন একটা কথা, এই টেন্ডারের পিছনে অনেক বড় বড় রাঘব বল নামছে। টাকা, প্রভাব প্রতিপত্তি, বয় সবকিছু দেখাইবো, কিন্তু আমরা ভুল পথে যাবো না। ঠিক আছে আব্বা, কিন্তু একটা কথা। কি কথা? আমি চাই এই টেন্ডার শুধু ব্যবসার জন্য না, মানুষ জানুক সৎ থাকলেও যেতে যায়। আর এই কথাই তো শুনতে চাইছি না। যা, এখন থেকে সব দায়িত্ব তোর। সামিয়ার লগে কি কথা হয়েছে সব কথা কও। আচ্ছা, কইছি যে মানে সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহ যদি চায় তাহলে অভিভাবকরা মানে আমায় প্রস্তাব নিয়ে যাইবো। সামিয়া আপু, আপু ভাইয়ারে বাঁচাও, ভাইয়া খুন করে নাই, বিশ্বাস করো, ভাইয়ারে মিথ্যা অপবাদ দিতেছে সবাই। আমি জানি নয়ন ভাই এমন করতে পারে না। তুই ভাইয়া পড়িস না, তুই ছোট মানুষ এমনি যদি ভাইয়া পড়িস রিয়া চাচির কি হবো কত। বস। আমার চোখের সামনে আমার ভাইটার হাত করা পড়ে নিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। তখন বুঝি নাই আপু, কিন্তু এখন যত সময় যাইতেছে তত ভয় লাগতেছে। শোন টিয়া, একটা কথা ভালো করে মনে রাখ, সত্যরে মিথ্যা দেওয়াটা কিছুদিনের জন্য চাপা দেওয়া যায়, কিন্তু সত্য শেষ পর্যন্ত জিতে। যত তাড়াতাড়ি সম্ভব নয়ন ভাইয়ের মনে খবর নিই। বান্ধবী তুই আইসো, সেটাই অনেক যথেষ্ট। আর সত্যি কথা বলতে এখন সত্যি সত্যি আমি অনেক সাহস পাইতেছি। কেমন কথা বলি রিয়া, তখন এই অবস্থায় আমি আসুন না। টিয়া এত কান্দে কিন্তু চলবো না, এখন মাথা ঠান্ডা রেখা আমাকে কাম করতে হইব। কি করবো আপু? সামিয়া যখন আইছে তাইলে এখন আমাকে গ্রামীণ নারী উদ্যোগে সবাই আইতে করতে হইব। আর আমাকে গ্রামীণ নারী উদ্যোগ কি শুধু সেলাই, সচেতনতা আর প্রশিক্ষণের জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য না, এলাকার মানুষে তো সত্যটা জানাইতে হইব। একদম ঠিক কথা কইছস। আমরা জনমত গড়ে তুলব, সবাই জানে নয়ন ভাই কেমন মানুষ। সাক্ষ্য প্রমাণ সবকিছু একসাথে জড়ো করবো। আর যেদিন আদালতে যাব সেদিন খেলে একজনের কথা না, পুরো এলাকাবাসী ওখানে জড়ো করবো। আর নয়ন ভাই যেসব মানুষগুলোর জন্য ভালো কাজ করছে, ওই সব ভালো মানুষগুলোরে ডাইকা ডাইকা আনতে হইব। আসল কালপ্রিট যে তারা খুঁজে বের করতে হবে। তাহলে কাজ করে আমি সবাই ফোন দিই। সামিয়া থাকতে থাকতেই ফোন দে, সবার আগে তুই লাইক আর শেয়ারে আইতে ক। ঠিক আছে, আইস থেকে শুরু হইব আমাগো লড়াই। হরিয়া, এ লড়াই কোনো একজন মানুষের না, সত্যের লড়াই। আর আমি বিশ্বাস করি আমরা হারব না। আম্মা, তোমারে খুব মিস করতেছি, তোমার হাতের রান্না মিস করতেছি। আমি কথা দিতেছি আম্মা, আর তোমার কথার অবাধ্য না। কি কথা হচ্ছে সব? সব কথা কইলা কবা, একটা কথা লুকাইতে পারবো না। কি কথা? নাটক কম করো প্রিয়। সামিয়ার লগে কি কথা হয়েছে সব কথা কও। হাসিল বইন আমার, সবসময় বাইটারে বোকা বানানোর চেষ্টা করস। আর রিয়া, তুই সত্যিই পারবি? ইমনের মৃত্যুর পর তুই যে সাহস আর মনোবল দেখাইছস, তুই আসলেই দেখবি একদিন এই গ্রামের গর্ব হবি। তোর স্বপ্ন মিথ্যা হইতে পারে না। আমি আপনার ছেড়ে কোথাও যাব না। আপনি যদি আমার হাত ধরে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথে। তুমি অনেকদিন ধরে আমারে তোমার মনের কথা বলতে চাইছো।
তোর বাপের কোনো স্বাভাবিক মৃত্যু হয় নাই, তোর বাপকে মরতে বাধ্য করছিল, মিথ্যা মামলা দিয়া তোর বাপরে ফাঁসাইছিল ওই আজমল চেয়ারম্যান আর বাচ্চু চেয়ারম্যান। আম্মা আমারে মিথ্যা মামলায় ফাঁসাইছে, আমার জীবন থামাইতে চাইছে, কিন্তু একটা কথা বুঝে গেছে তারা, আমি একা না। আমার আব্বারে যে মানুষগুলা শেষ করে দিছে, এতদিন তারা ভাবছে সত্যটা মাটির নিচে চাপা পড়ে গেছে, কিন্তু সত্য কোনোদিন মরে না। আব্বা, এতদিন আমি জানতামই না আপনার সাথে কি হয়েছিল, কিন্তু এখন জানি। আমি প্রতিশোধ নিতাম না আব্বা। আম্মা কইছে বিচার চাইতে, আর আমি বিচারই চাইমু। যে যত বড় মানুষই হোক, যে যত ক্ষমতাবানই হোক, সত্যের সামনে একদিন তারে দাঁড়াইতেই হইব। আমি যদি বাঁচি, এই সত্যটা বাইর করে আনুম, আমার আব্বার বিচার হইব, ইমনের বিচারও হইব। আমার যে মিথ্যা অপবাদ দিছে, সেই অপবাদেরও জবাব আমি আইনের পথেই দিব। এই শেখ আমারে আটকায় রাখছে, কিন্তু আমার সত্যরে আটকায় রাখতে পারবো না। এইভাবে চিন্তা করলে তো শরীর খারাপ করব। শরীরে অসুখ থাকলে ওষুধে সারে শবনম, কিন্তু মনের কষ্ট ওষুধে সারে না। আমি জানি তোমার অনেক কষ্ট, একটা কথা কইব শুনবা? প্রতিশোধের আগুন তো অনেক হইছে। মানুষ 2 দিন কথা কইব, 2 দিন পরে সবাই সবকিছু ভুলে যাইব। সবাই সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলে যাই কেমন কইরা? বাচ্চু চেয়ারম্যান আজ জিতছে, আর আমি হারছি। এটা হার জিতের কোনো কথা না। 2টা পোলাপা একে অপরের ভালোবাসে। শবনম, তোমার কাছে এটা কোনো বিষয় না হইতে পারে, কিন্তু আমার কাছে এটা অপমান। অহন তাইলে তুমি কি ভাবতেছো? মানুষ যখন নিজের সম্মান হারায়, তখন সে আর আগের মানুষ থাকে না। এরকম কথা কইও না, এসব শুনলে আমার কেমন ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু একটা কথা মনে রেখো, এই অপমানের একদিন হিসাব হইব, আর যেদিন হইব সেদিন এই কষ্টের মূল্য বাঁচব, ঠিকই বুঝবো। তোমার দোহাই লাগে, আর কোনো সর্বনাশ কইরো না। একটা ভুলের শাস্তি আর একটা ভুল দিয়ে কখনোই মেটে না। সময়ের বিচার একদিন সময়ই করব। আল্লাহ, এই মানুষটার রাগ শান্ত কইরা দেন, এই বাড়িতে আর কোনো বিপদ নামায়েন না। বাইকে মারু স্টাইলটা দেখছো? জস জস। মারুফ আবার আগের ফরম্যাটে ফিরে আইছে। আরে সেই তো আমাকে ভবিষ্যৎ চেয়ারম্যান।
কি স্টাইলে আজকে মোটরসাইকেল চালাইলি মামা, পুরো মনটাই ভরে গেছে। দোস্ত তোরে দেখে মনে হইতেছে তুই আবার আগের ফর্মে ফিরে আইছস। তোর কইছিলাম না অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো জমা দেই নাই। ব্যাস দোস্ত ব্যাস, আমরা তো এটাই চেয়েছিলাম। অনেক দিন পর আমরা আমাদের সেই পুরনো বন্ধু মারুফকে ফিরে পেয়েছি। শোন, সময় বদলাইছে, খেলা বদলাইছে, এখন আর নরম হয়ে চলা যাবে না। আবার আগের মতো মাথা গরমও করুন, আগে ভাবুন তারপরে চাল দেব। ব্যাস, এই তো আমাকে ছোট চেয়ারম্যানের মতো কথা। এখন থেকে আমি আবার আগের মতন সব দেখুন, বাজার, আড়ত, ঘাট, টেন্ডার। কেউ যদি ভাবে আগের মতন ফাঁকি দিয়ে চলবে, তাহলে তারা ভুল করুক। তাহলে আমরা কি করব বন্ধু? তোরাই তো আমার সব, আমার টিম, দ্য মারুফ গ্যাং। শোন, আশেপাশে সবাই রে এই খবরটা ছড়াই দে। কি খবর বন্ধু? সবাই রে কবি, মারুফ বহুদিন পর ফুল ফর্মে আবার মাঠে নামছে। দোস্ত তাহলে তো অনেকের রাতের ঘুম হারাম হয়ে যাবে। এইটাই চাই। ইয়েস, যারা অন্যায় করে এতদিন বুক ফুলে হাসছে, তারা যাতে হিসাব পয়সা চলে। আর মনে রাখবে একটা কথা, মারুফ শুধু একটা নাম, তাহলে মারুফ হইতেছে একটা ব্র্যান্ড। ঠিক আছে ছোট চেয়ারম্যান, আজ থেকে গ্রামে কথাটা ছড়াই দেব। হ্যাঁ, মানুষ জানুক মারুফ গ্যাংয়ের আবার খেলা শুরু হয়ে গেছে। এইবার আর কেউ আমাকে নিয়ে খেলবো না, আমরাই সবার এনে খেলবো। ইয়েস বন্ধু, ইয়েস। দেখে যাবে। কি ম্যাডাম, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? না, একটু গ্রামেই যাইতেছিলাম, ভাইয়ার ব্যাপারে কিছু তথ্য লাগতো। আপনি মানে তুমি কোথেকে আসলা? আমি আসলাম থানা থেকে, আমারও কিছু ইনফরমেশন লাগবে নয়ন ভাইয়ের ব্যাপারে। কেসটা যতই আগাচ্ছি ততই মনে হচ্ছে নয়ন ভাইকে ফাঁসানোর জন্য অনেক আগে থেকে প্ল্যান চলছিল। তাইলে বিপদ তো অনেক বড়। বড়, তবে ভয় পেলে চলবে না। সত্যের রাস্তা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। আগে ভাবতাম পুলিশ মানে আইন, এখন মনে হয় যে আসলে আইনের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা সত্যের জন্য লড়ে। আমাকে তো বড় বানায়ও না, আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করছি। এই দায়িত্বটাই তো সবাই পালন করে না। কিছু কিছু মানুষ তো চোখ বন্ধ করে ফেলে, চোখ বন্ধ করার সাথে সাথে ফাইলটাও বন্ধ করে ফেলে। আর তুমি ভাইয়ার জন্য নিজের উজাড় করে দিল। আমার এই ইউনিফর্ম যদি একজন নির্দোষ মানুষের সুবিচার নিশ্চিত করতে না পারে, তাহলে তো এই ইউনিফর্মের কোনো সম্মানই থাকবে না। এই কথাগুলো শুনলে মনে অনেক জোর পাই, মনে হয় আল্লাহ ঠিক মানুষটারে আমার কাছেই পাঠাইছেন। আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি ভালো খবর পেতে পারো। সত্যি? আমি মিথ্যা আশ্বাস দেই না। আমি যে সকল অসঙ্গতি পেয়েছি তাতে আমি আশাবাদী। শুধুমাত্র সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কি? না, কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ। এখনো কি আমাকে দেখলে রাস্তা বদলায় ফেলবা? আমি ফোন দিলে ফোন ধরবো না? না, এখন এরকম কিছুই করব না। উল্টা এখন তোমার না দেখলে বরং কেমন জানি অস্থির অস্থির লাগে। তাহলে বুঝি আমার পদোন্নতি হয়েছে, তাই না?
পদোন্নতি হয়েছে কিনা জানি না, কিন্তু কিন্তু তোমার প্রতি আমার সম্মানটা অনেকখানি বাইরে গেছে। তোমার এই কথাটা আমার জন্য অনেক বড় পাওয়া। তবে একটা কথা মনে রাখবে, কি? নয়ন ভাই মুক্ত না হওয়া পর্যন্ত আমাকে নাক ভাববা না। যেদিন নয়ন ভাই মুক্ত হয়ে এসে এই এলাকার মধ্য দিয়ে মাথা উঁচু করে হাঁটবে, সেদিন আমার কাছে মনে হবে যে আমার দায়িত্ব আমি ঠিকঠাক মতো পালন করতে পেরেছি। সেদিন নয় আমাকে পূর্ণ সম্মান দিও। আমি বিশ্বাস করি ওই দিন বেশি দূরে না। ইনশাল্লাহ। আচ্ছা শোনো, বাইকে উঠো, তোমাকে নামাই দিয়ে আসি। না না না, আল্লাহ বাইক করতে পারো না, বুঝি কি দেখতে পেলে। তুমি যাও, আমি নিজে নিজে যেতে পারবো। শিওর? ঠিক আছে ম্যাডাম, কে বললে? বাই। এই মানুষটার উপর বিশ্বাস করাটা মনে হয় ভুল ছিল না। আচ্ছা সামিহা, উকিলের কোনো খবর পাইলি? মজনু চাচা কিছু কইছে? খবর পাইছি, কিন্তু খবরটা ভালো না রে। মানে? মজনু চাচা আছে বিদ্যুতের লগে কথা কইছে, জেলার বড় বড় 3-4 জন উকিলের লগেও কথা কইছে, কিন্তু কিন্তু কি? কিন্তু সবাই কইতেছে এই মামলার পিছনে নাকি বড় বড় রাঘব বোয়ালের হাত আছে। রাজনৈতিক চাপ আছে, ক্ষমতার চাপ আছে, এই মামলাটা কেউ নিতে চাইতেছে না। তাহলে এখন কি হইব? আমার ভাই কি সারা জীবন এমন জেলে পয়সা মরবো? শেষে খুনের সাজায় ফাঁসি হইব? এভাবে ভেঙে পড়িস না রিয়া। আল্লাহ একটা না একটা রাস্তা ঠিকই খুলে দিব। মানুষ রাস্তা বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ কখনো রাস্তা বন্ধ করে না। তুই জানোস আমি কি চিন্তা করতেছি? আমি খালি চিন্তা করতেছি আমার ভাই কেন? আমার ভাই তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই। রিয়া, সত্য না কখনো গোপন থাকে না, একদিন না একদিন সত্যটা বের হইবে। আল্লাহর উপর ভরসা রাখ। আল্লাহ তুমি আমাকে সহায় হও। কে রে? সজল। এই সময়? বুঝলাম না। ফোনটা ধর, দেখ কি কয়। হ্যালো সজল। কেমন আছো সামিহা? ভালো না। খবর পাইছি তানহাও নাকি বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, নিজের জীবন বাঁচাইতে গেছে। আব্বা জোর করে ওরে বিয়ে দিতে চেয়েছিল। বিশ্বাস করবা, এই খবরটা শুনে আমার মনটা না খারাপ হয়ে গেছে। তানহার তো কোনো দোষ নাই, সে তো এক প্রকার বাধ্য হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেকটা ওইরকমের সজল। আচ্ছা সামিহা, আমি না আরেকটা কথা শুনলাম, তোমাদের নয়ন ভাইকে নাকি কোনো খুনের মামলায় অ্যারেস্ট করছে। সজল বোধহয় পুরনো হিসাব মিটাইতে ফোনছে না। তুই সাবধানে কথা কইস, তোর এখন খোঁচা মাইরা কথা কইতে পারে। সাবধান। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো সজল ভাই, শুনতেছি। আচ্ছা সামিহা, নয়ন ভাইয়ের বিষয়টা কি তাহলে সত্যি? হ্যাঁ সত্যি। সজল, তোমার আর কিছু বলার আছে না? আমার একটু কাজ আছে। দাঁড়াও 1 মিনিট। সামিহা, তোমরা কি ভালো কোনো উকিল ধরেছ? মামলাটা শুনে তো মনে হচ্ছে অনেক প্যাচে। না সজল, এখনো ধরি নেই। আসলে হয়েছে কি, কোনো উকিলই না এই কেসটা লড়তে চাইতেছে না। আসলে আমারও এই কেসের কথা শুনে এমনটাই মনে হচ্ছিল। সামিহা, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি কেসটা লড়তে চাই। তুমি এটা কি কইলা? হ্যাঁ, আমি তো আইনের ছাত্রই ছিলাম, আর ইটালি যাওয়ার আগে তো আমি বার কাউন্সিলের সদস্য হয়েছিলাম। একজন সিনিয়র আইনজীবীর সাথে তো আমি প্র্যাকটিসও করেছি। হ্যাঁ, এই কথা সত্যি যে বড় কেস লড়ার আমার কোনো অভিজ্ঞতা এখনো হয়নি। বলতে পারো
এটাই হয়তো আমার প্রথম বড় মামলা হবে। কিন্তু সজল এই মামলাটা তো অনেক কঠিন। আমি জানি, তাই বলে পিছাতে চাই না। আর তুমি তো খুব ভালো করে জানো যে আমি কতটা একরোখা। দেখো, তোমরা যদি বিশ্বাস রাখো তাহলে আমি আমার 100% দেব। আমি সত্যের পথে হাঁটতে চাই, আমি সত্যকে জেতাতে চাই। সজল, আমি আরো ভাবছিলাম তুমি হয়তো পুরানো কষ্ট নিয়ে মানুষকে ছোট করতে আমি ফোন করেছি, তাই না? ভালোবাসা যদি সত্যি হয় না, তাহলে মানুষের ভালো চাওয়াটাও সত্যি হয়। আর আমি সবসময় একটা জিনিসই চাই, তুমি ভালো থাকো। আমি তাহলে এখনই তোমার বাড়ির দিকে আসতেছি। সামনাসামনি বসে কাগজপত্র দেখে ঠিক করবো কিভাবে আগানো যায়। আমি নয়ন ভেগো বাড়িতে আছি, আর তোমার তো বলা হয় নাই আমার বান্ধবী রিয়া আসছিল না, চিনতে পারছো? ওই যে তোমরা যে একসাথে কলেজে আসতে, মডেলদের মতো দেখতে, সুন্দর করে। ওই যে ইমন ভাইয়ের যে গার্লফ্রেন্ড ছিল, সে রিয়া। হ সেই রিয়াই। এই রিয়াই হইতেছে নয়ন ভাইয়ের ছোট বোন। আর তুমি এক কাজ করো, আমি তো নয়ন ভাইয়ের বাড়িতে আছি, তুমি এখানে চলে আসো। আসসালামু আলাইকুম সজল ভাই, আমি কিন্তু নয়ন ভাইয়ের ছোট বোন রিয়া। আপনি আসেন, আমাকে বাড়িতে আহেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। বান্ধবী, আমি কিন্তু সজল ভাইয়ের ভুল বুঝছিলাম। দেখছিস বান্ধবী, আল্লাহ যদি চায় সব বন্ধ দরজার মাঝখানে একটা নতুন দরজা খুলে দেয়। কোর্টের পারমিশন নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম নয়ন ভাই। কেমন আছেন আপনি? আমি তো আছি, কিন্তু আপনার চেহারা বলতেছে সবকিছু ভালো নাই। সব ঠিকঠাক আছে তো? যতটা পারছি সবকিছু গোছানোর চেষ্টা করছি। আপনার কেসটায় অনেক গরমিল আছে। মানে? তদন্তে কিছু নতুন ইনফরমেশন পেয়েছি, কিন্তু কিছু হিসাব মিলছে না। কাজটা সহজ না। এই ঘটনার পেছনে অনেক বড় বড় লোকজন আছে। জানি, আমারে যারা ভেতরে ঢুকাইছে তারা নিশ্চয়ই বৈশা নাই। শুধু বসা নেই বললে ভুল হবে। আমি যতই সামনে আগাচ্ছি তারা সব কিছু জেনে যাচ্ছে, আমার প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর রাখছে। বিদ্যুৎ ভাই, আপনি আমার জন্য নিজের বিপদে ফেলায় দেন। আপনি তো এই কথা বলার মানুষ না ভাই। কেন? কারণ আপনি নিজে জেলের ভিতরে বসেও অন্য মানুষের নিরাপত্তার কথা ভাবছেন, অথচ নিজের কথা একবার ভাবছেন না। আপনি পুলিশ, আপনার দায়িত্ব আছে, কিন্তু আমার জন্য আপনার জীবন, চাকরি এগুলা কেন ঝুঁকির মধ্যে ফেলবেন? দায়িত্ব শুধুমাত্র চাকরির কাগজে লেখা থাকে না নয়। কিছু কিছু দায়িত্ব মানুষ নিজের বিবেক থেকেও পড়ে। আমি চেষ্টা করছি আপনাকে যারা ফাঁসিয়েছে এর পেছনে কি কারণ, এর সত্যতা খুঁজে বের করার। সেটা শুধুমাত্র আপনাকে মুক্তির জন্য না, আর ইমন ভাইয়ের হত্যার পিছনে রহস্য বের করে আনতে হবে। আপনি জানেন, আমার আব্বার মৃত্যুর ব্যাপারে আমি অনেক কিছু জানতে পারছি। কি জানতে পারছি? সবকিছু এখন বলতে পারুম না, তবে এইটুকু বুঝতেছি এটা সাধারণ কোনো মৃত্যু ছিল না। নয়ন ভাই, এই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার মুক্তি দরকার। এই রূপনগরের কালো হাতকে ধ্বংস করার জন্য আপনাকে আমার প্রয়োজন। আপনি বের হয়ে আসলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আর আমি যদি বাইরে হইয়া এসবের বিরুদ্ধে দাঁড়াই, তখন আপনি সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন বলে আমি বিশ্বাস করি। তখন
তখন আপনি আমার পাশে থাকবেন। আগে আপনি বের হন, তারপর সব হবে ইনশাল্লাহ। একটা কথা মনে রাখবেন ভাই, এই বিদ্যুৎ যেহেতু একবার সত্যের পেছনে দাঁড়িয়েছে, এই সত্য প্রমাণ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ পিছপা হবে না। তাহলে তো আমার কোনো ভয়ই নাই। ভয় পাবেন না, তবে সাবধান থাকবেন, কারণ আপনার সামনে যারা আছেন তারা বারে বারে আপনাকে থামাতে চাইবে। এবার আমি থামাইতে দিব না। এই সাহসটাই ধরে রাখুন। আরেকটা কথা ভাই, বাইরে যারা আপনার হয়ে লড়তেছে তাদের সাহসটাও ধরে রাখুন। রিয়া আপু, টিয়া, সামিহা সবাই কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। কিরে রুস্তম, রুস্তম সাহেব, তোর লগে আমার দুইটা হিসাব বাকি আছে। কি চাস তুই? টাকা টাকা রে টাকা, সাদেক মহাজনের টাকা। দেখ, সময় কিন্তু শেষ হয়ে যেতেছে, আর সময় শেষ হয়ে গেলে পরে কিন্তু কেউ বাঁচাইতে পারবো না। আমি কইছি না আমার আর সময় লাগবো, টাকা জোগাড় করতেছি। ওরে বাবা, সময়টাই তো নাই মহাজনের খাতায়। সময় বইলা কোনো শব্দ নাই, ওইখানে খালি হিসাব বইলা একটা শব্দ আছে। আচ্ছা তুই আমার একটা কথা কত, হ্যাঁ? তুই আমার লগে চোস ফিরছোস, খাইছোস, ঘুরছোস, কাম করছোস, তোর যখন যা লাগছে হাত খরচের টাকা আমি তোর দিছি, চালাই গেছি। আরে এখন এখন তুই আমার হুমকি দেস, ধামকি দেস, টাকার লেগে তুই আমার লগে এভাবে কথা কস? এই তুই কি মানুষ নাকি অমানুষ? তোর মধ্যে কোনো মানবতা নাই, কোনো নীতি নাই? নীতি, নীতির সংজ্ঞা শুনবি আমার কাছে? হ্যাঁ ক শুনি। আমার কাছে নীতির সংজ্ঞা হইতেছে জঙ্গলের সংজ্ঞা। জঙ্গলের সংজ্ঞা কি জানোস? সবচেয়ে ছোট পশুটা তারে খায় মাঝারি পশু, আর মাঝারি পশুরে খায় সবচেয়ে বড় পশুরা। আমার কাছে নীতি ওই একই অবস্থায় আছে। আমার কাছে খালি টাকাটাই মুখ্য, মায়া মহব্বত নীতি ওই আমার কাছে। তুই তো মানুষ না, আর যদি মানুষ হস তুই মানুষ নামে কলঙ্ক, তুই আসলে একটা পশু। দেখ রুস্তম, যাই কস, জীবনে ঠেকতে ঠেকতে একটা জিনিস আমি খুব ভালো মতো শিখছি, আর সেটার নাম হইল টাকা। টাকা ছাড়া দুনিয়া আন্ধার। টাকার গন্ধ না খুবই সুবাসিত। এই টাকা তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, আমি না স্বপ্নেও টাকাই দেখি। টাকাই কি দুনিয়ার মধ্যে সব? দুনিয়ার মধ্যে সবকিছু টাকা না, তাহলে আমি তো টাকার পিছে ঘুরতে ঘুরতে ভুল পথে গেছি না? ফলাফল কি হয়েছে? শূন্য। আমার বোনের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়েছে, এখন আমি একা, আমার বোন ছাড়া। তোর লগে ফাও পেতাল পারনের সময় আমার নাই। তুই টাকা দিবি কিনা খালি এইটা কর। লতিফ, আমি দুই দিক থেকে চাপের মধ্যে আছি। একদিকে মহাজনের দানা, আরেকদিকে আরে বাবারে, চাপ সহ্য করতে না পারলে খেলায় নাম চচকে বেটা। সব খেলা কি নিজের ইচ্ছায় শুরু হয়? কেন বুঝলা গেছস? তুই তো তোর বোনটা মহাজনের কাছে বিয়া দিয়া নিজের দেনাটা শোধ করতে চাইছিস, আর চাইছিলি নিজের ব্যবসাটা গুছায় নিতে। কপাল খারাপ, তোর বোনটা পলায় গেল। আরে তুই তো তোর বোনটাই মহাজনের কাছে বিয়া না বেচতে চাইছিস। কি এখন চুপ করে রইছস কে? আমার বেলায় তো কথাটা একেবারে বুলি ফুটতেছিল। সেই ভুলের শাস্তি আমি পাইতেছি। ভুলের শাস্তি
এটা তো মাত্র শুরু হয়েছে, এখনো বহুত শাস্তি বাকি আছে তোর। রুস্তম, একটা কথা খুব মনোযোগ দিয়া শুনে রাখ, সাদেক মহাজন টাকা কোনোদিন ছাড়ে না, আর যদি টাকা ছাড়েও না, তারে করা অপমান সে কোনোদিন করব না। আমারে ভয় দেখাইস না আমি লোকে। তোরে ভয় দেখাইতাছি না, আমি তোরে বাস্তবতা বুঝাইতেছি। তোরে এখন তোর সেই বাচ্চু চেয়ারম্যান সেও ঠিক মতো বিশ্বাস করে না। সাদেক তোর উপরে রাইগা রয়েছে, তার মানে এই দুনিয়াতে এই মুহূর্তে তুই একলা, একেবারে একলা। আসো, আর যদি একটা কিস্তিও মিস হয় না, খালি টাকা না, আরো অনেক কিছুর দাম দিতে হইব তোর। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। শুধু চেষ্টা না, টাকা লাগবো, টাকা। এই কথাটা মনে রাখিস। কি হইল আমার জীবন? বাচ্চুর চেয়ারম্যান আর বিশ্বাস করে না। সাদেক মহাজন রক্ত চুষতে চাইতেছে, এদিকে লতিফ সুযোগ পায়া মাথায় উঠছে। আর লাইলি আমার নিজের বোন, তার আমি কি করতে গেছিলাম? নিজের স্বার্থের লেগে তার জীবনটা শেষ করে দিতে গেছিলাম। ইয়া আল্লাহ, আমি কি সত্যি অন্ধ হয়ে গেছিলাম? আমি নিজের এত নিচে নামায় হারাইছিলাম। না, আর না, আমি আইজে আমার আপার কাছে যাব, আপার কাছে মাপ চাবো। আপা আমার মারুক, কাটুক, যাই কিছু করুক, দরজা বন্ধ করে রাখুক, কথা না কোক, আমি নিজের মাপ করানো ছাড়া আজকাল ছাড়ুম না। মানুষ যদি তার নিজের রক্তের কাছে না যাইতে পারে, তাহলে জীবনে কি লাভ? তাহলে জঙ্গলের পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, জামুই আমি আপনার কাছে চল। আচ্ছা দোস্ত, তুই তো করে কর্মচারী না জানে আটকা গেলি কে? শোন, আমি যদি ওদের আগে থেকে জানাই যেতাম, তাহলে ওরা হিসাবে যে 19-20টা আছে না, এটা ঠিক করে ফেলে। আটকা গেছি, ঠিক করতে পারে নাই। এই যে 6 মাসের পুরো হিসাবের খাতাটা নিয়ে আসছি, আর আমি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় চেক করতে পারো কোন জায়গায় কি ভুল আছে, সব দেখতে পারেন। আর শোন, ওই যে ট্রানজিটের যে কাগজগুলো আছে, ওইগুলো আমার লাগবে। আর ওই বাজার কমিটির সিদ্ধান্তে যে রেজিস্টার খাতাটা আছে না, ওটাও লাগবে। ওইটাও লাগবো? হ্যাঁ, চল 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 চল। এই কি আমার রে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ফিরে গুনটি, তুই তো মারুফের সাথে গেছোস, পৌঁছাইছে আরতে? জি চাচা, মারুফ পৌঁছাইছে, ওই আমার সামনে আছে। চাচা ওই হিসাব এখানে দেখতেছে না, তবে খাতা নিয়ে চলে আইছে। ও বাসায় গিয়ে ঠান্ডা মাথায় 6 মাসের হিসাবটা দেখে নেব। আলহামদুলিল্লাহ। শোন, ভালো করে নজর রাখবি এবং যত্ন টত্ন করিস, ঠিক আছে? চাচা আপনি কোনো চিন্তা করেন না, লোলা ঘন্টি থাকতে মারুফের কিচ্ছু হইব না। ঠিক আছে, রাখতে। ওকে চাচা, রাখি।
বস, মন খারাপ করেন না। মন খারাপ না করে কোনো উপায় আছে? কিন্তু বস, আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিকই করছেন। না রে, আমি মেয়ে ভাইয়ের লগে এভাবে কোনো কথা বলি না। রাগের মাথায় যা করছি আমার মনে হইতেছে আমার চুপ থাকা উচিত ছিল। ঠিক হয় না জিনিসটা? কিন্তু লাইলি চাচির তো এখানে কোনো দোষ নেই বস, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। আমি জানি রে জুলাস, জানি। তাহলে জুলাস রে, আমি মিয়া ভাইয়ের লগে কখনো এরা উঁচু গলায় কথা কই নাই। এই প্রথম। কি রে জুলাস? বুঝনো কিসে কি নিয়ে আলাপ করতেছো তোমরা? না, আমার আসলে এখন খুব খারাপ লাগতেছে আর কি। কেন? ভাইজানের লগে এইভাবে কথা বলাটা আমার উচিত হয় নাই। না বুঝলো, দোষ তোমার না। অন্যায়ের বিরুদ্ধে আর কতদিন না দাঁড়াইয়া পারতা? আজ হোক কাল হোক একদিন তো দাঁড়াইতে হইতই। কিন্তু ভাইজান তো ভাবি। তোমার ভাইজান আর আগের মানুষ নাই মজনু। কেমন যেন একটা অমানুষ হইয়া গেছে। রাগ, প্রতিশোধ আর অহংকারে তার চোখ একেবারে ঢাকা গেছে। ঠিক কইছেন চাচি, একদম ঠিক কইছেন। বস, আপনি যে কাজটা করছেন একদম ঠিক করছেন। লাইলি চাচির তো কোনো দোষ নেই। না রে, জানো ভাবি, ছোটবেলা থেকে আমি ভাইজানের প্রচন্ড সম্মান করতাম। কোনোদিন উঁচু গলায় কথা কি চোখ রেখেই কথা বলতাম না। আব্বা মরে যাওয়ার পরে তো ভাইজানই সব আছিল। এই প্রথম আমি তার চোখে চোখ রেখে উঁচু গলায় কথা বললাম। তার মানে আজকের পর থেকে আমরা কাউরে ভয় পাবো না। যতদিন না সত্য জিতে আমরা থামুম না। আর আল্লাহরে সাক্ষী রেখা আমরা সবসময় সত্যের কথা। নয়ন ভাই যতদিন না নির্দোষ প্রমাণিত হইব আমরা একটু পিছপা হব না। ইনশাআল্লাহ আমরা লড়ুম, সত্য জিতবো। যে মাইয়া বাপ মায়ের সম্মান না রেখা এই বাড়ির থেকে বাইরে হয়ে যায়, তার লিগে কান্দনের কি আছে? যে যাই করুক না কেন, সে আমার মাইয়া। যতদিন তুমি তার লেগে কাঁদবা ঠিক ততদিন তোমার মাথা সেই থাকবো। আমি চাই ওই মায়ের নাম এই বাড়িতে যেন আর কোনোদিন উচ্চারণ না হোক।